আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অর্থনীতির জন্য পরিসংখ্যান ক্লাস নং 59, ম্যাথ নং 10, 59 নং ক্লাসের 10 নং ম্যাথে রয়েছি। আমি রয়েছি কাই-বর্গ পরীক্ষায়। খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, একটা স্কুলে 700 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 250 জন ছাত্রী। টোটাল ছাত্রছাত্রী 700 জন, এর মধ্যে 50 জন 250 জন ছাত্রী। একটি প্রতিযোগিতার জন্য, অর্থাৎ একটা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, 200 জন বাছাই করা হলো। একটা প্রতিযোগিতার জন্য 700 জন থেকে 200 জন বাছাই করা হয়েছে, যাদের মধ্যে ছাত্রী হচ্ছে 50 জন। অর্থাৎ এখন তথ্যটা ছাত্রী শুধু দেওয়া আছে, টোটাল ছাত্রী সংখ্যা, ছাত্রী কতজন বাছাই করা হয়েছে, ছাত্রী কত সংখ্যা এটা দেওয়া আছে। বাছাই প্রক্রিয়ার সাথে ছাত্রী কোনো সম্পর্ক আছে কিনা 5% সঞ্চয় মাত্রায় যাচাই করো। 5% সঞ্চয় মাত্রায় এবং অংশদিন মাত্রায় কাই স্কোয়ারের টেবিল মান 3.84, এটা হচ্ছে কাই বর্গ কাই স্কোয়ার। H4 টেবিল মানটা টি দিছি, মানে সময় নাও দিতে পারে। আর যেহেতু কাইবর্গ মান দিয়ে দিছে, তাহলে আমরা বুঝতে পারতেছি অঙ্কটা কাইবর্গ হবে। যদি কাইবর্গ উল্লেখ না থাকে তাও বুঝতাম যে এটা কোন টেস্টের সাহায্যে করতে হবে। মূলত আমরা টি টেস্ট, জেড টেস্ট, এফ টেস্ট, কাই স্কয়ার টেস্ট, এই চার ধরনের টেস্ট করে থাকি। টি টেস্ট এবং জেড টেস্ট হয়ে থাকে সমগ্রকের গড়ের তুলনার ক্ষেত্রে। যদি কখনো তোমাকে বলে সমগ্রকের মান পরীক্ষা করো, দুটি সমগ্র গড়ের তুলনা করো, ওইগুলো হবে টি টেস্ট এবং জেড টেস্ট। আর যদি বেদাঙ্ক টেস্ট করতে বলে, দুটি সমগ্রকের বেদাঙ্ক, সমগ্র দুইটা থাকবে, তার বেদাঙ্ক টেস্ট করতে বলে তাহলে হবে এফ টেস্ট। আর একটি সমগ্র বেদাঙ্ক টেস্ট করতে বললে সেটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট। দুটি সমগ্রকের বেদাঙ্কের তুলনা, দুটি সমগ্রকের বেদাঙ্কের তুলনা যদি করতে বলে তাহলে সেটা হবে এফ টেস্ট। আর যদি কোনো একটি নির্দিষ্ট বেদাঙ্কের সমগ্রকের বেদাঙ্কের মান যাচাই করা হয়, সেটা হয় তোমার কাই স্কয়ার টেস্ট। গড় এবং বেদাঙ্ক বাদ দিয়ে বাকি যত পরীক্ষা আছে সবই হচ্ছে কি হচ্ছে কাই স্কয়ার টেস্ট। এছাড়া সংশ্লেষণ পরীক্ষা যেটা, সেটা টি টেস্ট আর জেড টেস্ট হয়ে থাকে। তাহলে এখানে আমাদের বলছে, যেমন ধরো সম্পর্ক যাচাই, সম্পর্ক আছে কিনা, পার্থক্য আছে কিনা, নির্ভরশীল কিনা, তারপর হচ্ছে নিরপেক্ষ কিনা, সুষম কিনা, এই জাতীয় যত অ্যাডজেক্টিভ জাতীয় কোশ্চেন আছে সবই হবে তোমার কাই স্কয়ার টেস্ট। তা আমাদের এখানে বলছে সম্পর্ক আছে কিনা এটা যাচাই করবো না, যেহেতু কাই বর্গ বলছে। এখানে দুই ধরনের চলক আছে, একটা হচ্ছে ছাত্রছাত্রী। ছাত্রছাত্রী হচ্ছে এক ধরনের চলক, আর হচ্ছে বাছাইকৃত, বাছাই যেটা, এটা হচ্ছে আরেক ধরনের চলক, বাছাইকৃত বা বাছাইকৃত নয়। এই দুই ধরনের চলক আমরা দুই জায়গায় রাখবো। একটা চলক রাখবো সারিতে, এক ধরনের চলক সারিতে রাখবো, অন্য ধরনের চলক আমরা কলামে রাখবো। রেখে আমরা প্রথমত এটাকে সাজাবো, সাজায় এরপরে আমরা কাইবর্গের সূত্রে যাব। তো আমরা শুরুতে লিখে নেব যে প্রদত্ত উপাত্ত হতে পাই, সমাধান দিয়ে লিখে নাও যে প্রদত্ত উপাত্ত থেকে পাই বা লেখা যায়। সমাধান আমরা লিখে নিতে পারি যে প্রদত্ত উপাত্ত হতে লেখা যায়। কি লেখা যায় দেখো, প্রদত্ত লেখা যায়। আমরা কাজ করব, একটু সাজাই নেব আমরা। এখানে দুই ধরনের চলক রাখবো। নিচে লিখতে পারো ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, বা ছাত্রছাত্রী রাখো, শুধু ছাত্রছাত্রী। আমরা কলামে রাখলাম ছাত্রছাত্রী। যদি এটা কিছু না লেখো তা অঙ্ক হবে, ভুল হবে না। আর এখানে লেখো বাছাই প্রক্রিয়া, বাছাই প্রক্রিয়া, ব্যাস বাছাই প্রক্রিয়া। তো ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমরা একটা কাজ করব, বলে রাখি তোমাদের। এই ছাত্রের জন্য আমি একটা ব্যবহার করলাম, ছাত্রের জন্য একটা ব্যবহার করলাম। আরেকটা সারি হবে, সেটা হচ্ছে মোটের জন্য, মোট। ঠিক আছে, ছাত্রের জন্য একটা, ছাত্রীর জন্য একটা, একটা হচ্ছে মোট। ছাত্রছাত্রী, তো ছাত্র একটা, ছাত্রী, আর হচ্ছে মোট। ঠিক একইভাবে বাছাই প্রক্রিয়ার মধ্যে এখানে হচ্ছে বাছাই করা হয়েছে, তার মানে বাছাইকৃত। তো আমরা এখানে লিখতে পারি বাছাইকৃত, বাছাইকৃত, আরেকটা হচ্ছে বাছাইকৃত নয়। বাছাইকৃত নয়। এখানেও তুমি আরেকটা কলাম বাড়াই নিবা, মোট। ঠিক আছে, মোট একটা কলাম বাড়াই নিলাম। খেয়াল করো সবাই,
তো ছাত্র ছাত্রী আর এদিকে বাছাই করা হয়েছে, যারা বাছাই করা হয়েছে তারা হচ্ছে বাছাইকৃত, আর যাদেরকে বাছাই করা হয়নি তারা হচ্ছে বাছাইকৃত নয়। এবার দেখো ছাত্র ছাত্রী যেটা টোটাল ছাত্র ছাত্র কতজন, এক কাজ করি আমরা এখানে আছে টোটাল ছাত্র ছাত্রী, ছাত্র আর ছাত্রী একটা স্কুলে 700 জন ছাত্র ছাত্রীর মধ্যে 250 জন ছাত্রী, তাহলে টোটাল হচ্ছে 700 জন, টোটাল নাম্বার 700, এখানে টোটাল নাম্বার কত 700। 700 জন ছাত্র ছাত্রীর মধ্যে 250 জন ছাত্রী, 250 জন ছাত্রী, ছাত্রী কতজন ভালো করে খেয়াল করবা, ছাত্রী কতজন 250। এখন ছাত্রীর মধ্যে ওই যে ছাত্রী 200, ছাত্রী 250, ছাত্রী হচ্ছে 250, আমি এখানে লিখে দিতে ছাত্রী 250, ছাত্রী 250 হয়, তাহলে ছাত্র কত, একটা স্কুলে 700 জন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী হচ্ছে 250, তাহলে ছাত্র কত 700 বানাতে গেলে 450। এটা কাজ করবো আমরা, এখানে হচ্ছে 250 আর 450, দেখো ব্যাপারটা বুঝছো কিনা। টোটাল হচ্ছে 700 জন, টোটাল কত 700 জন। এই 700 জনের মধ্যে তারা ছাত্রছাত্রীর সংখ্যাটা বলে দিছে, ছাত্রীর সংখ্যা বলে দিছে 250, তাই ছাত্রী বরাবর আমি লিখছি মোটে, ছাত্রী মোট কতজন 250, 250 জন যদি ছাত্রী হয় তাহলে ছাত্র কতজন, টোটাল তো 700, 700 মধ্যে 250 ছাত্রী, তাহলে ছাত্র অবশ্যই কত 450। এইবার দেখো আবার কি বলছে যে বাছাইকৃত, একটি প্রতিযোগিতার জন্য 200 জনকে বাছাই করা হলো, মোট 200 জনকে বাছাই করা হয়েছে, তাহলে বাছাইকৃত 200 জন, বাছাইকৃত 700-র মধ্যে 200 জন যদি বাছাইকৃত হয় তাহলে বাছাইকৃত 9 কত 500 জন, বাছাইকৃত কত 200, বলেই তো দিছে একটি প্রতিযোগিতার 200 জন বাছাই করা হলো কতজন থেকে, এই 700 জন থেকে 200 জনকে বাছাই করা হলো, তাহলে বাছাইকৃত মোট কত 200, তাহলে 700 জন থেকে 200 যদি বাছাইকৃত হয় তাহলে বাছাইকৃত 9 কত 500। এখন ছাত্র হচ্ছে 450, এই 450 এর মধ্যে বাছাইকৃত 9 রয়েছে, একইভাবে ছাত্রী 250 জন রয়েছে, এই 250 জনের মধ্যে বাছাইকৃত আছে, বাছাইকৃত 9 আছে। তথ্যটা কার দেওয়া আছে, আমি যদি তাকাই 250 জনকে মোট বাছাই করছে, এর মধ্যে যাদের মধ্যে 50 জন ছাত্রী, আচ্ছা বাছাইকৃত মধ্যে ছাত্রী সংখ্যাটা বলা আছে, ছাত্রী 50 জন বাছাইকৃত, তাহলে এই যে ছাত্রী হচ্ছে 250, এর মধ্যে বাছাইকৃত হচ্ছে 50, খেয়াল করো ভালো করে, টোটাল বাছাই করছে 200 জন, এর মধ্যে ছাত্রী বলে দিচ্ছে 50, ঠিক আছে, বাছাইকৃত ছাত্রী হচ্ছে 50। যদি বাছাইকৃত ছাত্রী 50 থাকে তাহলে বাছাইকৃত ছাত্রী বাছাইকৃত করা হয়নি কতটি, ছাত্রী টোটাল আছে কতজন 250, ছাত্রী আছে কতজন 250, এর মধ্যে বাছাই করছে কত 50, তাহলে বাছাইকৃত 9 হচ্ছে 200, তাহলে 50 আর 200 250, খেয়াল করো 50 আর 200 250। আচ্ছা এরপরে হচ্ছে তোমার ছাত্র যেটা, তো টোটাল বাছাইকৃত হচ্ছে 200, টোটাল বাছাইকৃত কত 200, বাছাইকৃত 200 মধ্যে ছাত্রী যদি 50 হয় তাহলে ছাত্র কত অবশ্যই 150, টোটাল টোটাল বাছাই করছে কতজন 200 জন, 200 জনের মধ্যে ছাত্রী হচ্ছে 50, এই যে 200 জন ছাত্রী হচ্ছে 50, তাহলে 200 হতে গেলে ছাত্র অবশ্যই কতজন 150 বাছাই করছে, টোটাল ছাত্র আছে 450, এর মধ্যে 150 বাছাইকৃত, তাহলে বাছাইকৃত 9 হচ্ছে 300, তাহলে বাছাইকৃত 9 কত 300। তাহলে এবার তুমি হিসাব করে দেখো যে 150 আর 300 হচ্ছে 450, 50 আর 200 হচ্ছে 250, একইভাবে 150 আর 50 হচ্ছে 200, 300 আর 200 হচ্ছে 500, এখানে যোগ করলে 700, এখানে যোগ করলে 700। খুব যত্ন সহকারে খুব মনোযোগ সহকারে এই অংশটা তোমরা করে নিবা। এরপরে কাইবুক অঙ্ক করতে গেলে আরেকটা বিষয় লাগে তোমাদের, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রথম সারি, দুইটা মানে তো সারি, ছাত্র হচ্ছে একটা সারি, এটা দিয়ে দিবা R1, আর ছাত্রীর একটা সারি, এটা দিয়ে দিবা R2, ঠিক আছে, পরবর্তীতে আমার কাজে লাগবে। ঠিক একইভাবে এটা হচ্ছে প্রথম কলাম, যেটা কলাম হচ্ছে C1 দিবা কলাম, আর পরটা হচ্ছে দ্বিতীয় কলাম হচ্ছে C2, বাস এইটা আমরা এইভাবে খুব চমৎকার করে সাজিয়ে নিব, আশা করি সবাই বুঝতে পেরেছে বিষয়টুকু। এরপরে আমরা যাব যে কাইবর্গের যাচাই করতে যেহেতু বলছে, আমরা একটু শুরুতে লিখে নেব যে ধরি নাস্তি কল্পনা, যেটা কল্পনা ধরে নিতে হয়, তোমার কাছে যেটা চাইছে ওই ভিত্তিতে আমরা যেটা কল্পনা ধরে নিব, তো দেখে নিব যে ধরি নাস্তি কল্পনা, ধরি নাস্তি কল্পনা ইজ নট, অথবা হ্যাঁ ইজ নট, আমাদেরকে বলছে বাছাই প্রক্রিয়ার সাথে ছাত্রীর কোনো সম্পর্ক আছে কিনা,
তোমাকে যে প্রশ্নটা করছে ওটা আমরা একটু দেখে নিই, বাছাই প্রক্রিয়ার সাথে ছাত্রীর কোনো সম্পর্ক আছে কিনা। একটা জিনিস মনে রাখবা, সম্পর্ক থাকাটা ভালো নয়। তুমি যে বলো কি বলেন স্যার সম্পর্ক থাকা ভালো না, না। যেমন প্রাইভেট স্কুল বা প্রাইভেট কলেজগুলো বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অনেক টাকা লাগে কিন্তু পড়াশোনা করতে, তাই না? প্রাইভেট ইউনিভার্সিটিতে বা প্রাইভেট কলেজগুলোতে পড়াশোনা করতে অনেক টাকা লাগে। তাহলে এখানে বলো যারা গরিব তারা কি প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে পারবে? পারবে না। তাইলে একটা কিছু খেয়াল করো যে এখানে কি প্রাইভেট ইউনিভার্সিটিতে সাথে আয়ের সম্পর্ক আছে না নাই? বলো আছে। যাদের আয় আছে, আয় যাদের বেশি তারা কেবল পড়াশোনা করতে পারবে, যার আয় কম তারা প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করতে পারবে না। তাহলে আয়ের সাথে ইউনিভার্সিটির সম্পর্ক এখানে আছে। এখন আয়ের সাথে ইউনিভার্সিটির সম্পর্ক আছে, এই সম্পর্ক থাকার কারণে সবাই কিন্তু এটাকে পড়াশোনা করতে পারতেছে না। যারা গরিব, হ্যাঁ, যাদের ইনকাম কম তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করতে পারতেছে না। সবাই যে জায়গায় অংশগ্রহণ করতে পারতেছে এটা ভালো। সবাই যদি অংশগ্রহণ করতে পারে সেটা ভালো। যেমন পাবলিক ইউনিভার্সিটিতে সবাই অংশগ্রহণ করতে পারতেছে, তাহলে এটা ভালো। এখানে সম্পর্ক নাই আয়ের সাথে, এখানে আয়ের সাথে ইউনিভার্সিটির সম্পর্ক নাই। তুমি বাইরে পড়াশোনা করতে যাবা, ইউরোপ বা আমেরিকায় পড়াশোনা করতে যাবা, তাহলে ওখানে পড়াশোনা করতে তো জানো তোমরা হিউজ পরিমাণ টাকার প্রয়োজন পড়ে। এখন তোমার যদি টাকা না থাকে পড়াশোনা করতে পারবা, তাই না? তাহলে আয়ের সাথে বাইরে ইউনিভার্সিটির পড়াশোনার সম্পর্কটা আছে। যাদের আয় বেশি অন্যান্য ক্রাইটেরিয়া পূরণ করলে তারা পড়াশোনা করতে পারবে, যাদের আয় নেই তারা তো পড়াশোনা করতে পারবে না ওই জায়গায়। তাহলে এখানে কিন্তু আয়ের সাথে ইউনিভার্সিটির সম্পর্ক আছে। এই সম্পর্কটা থাকা ভালো না, যে জায়গায় সবাই গরিব ধনী সবাই অংশগ্রহণ করতে পারে এটা ভালো। পাবলিক ইউনিভার্সিটিতে যদি সবাই, যেহেতু সবাই এখানে পড়াশোনা করতে পারে, এখানে আয়ের সাথে কোনো সম্পর্ক নেই। যারা গরিব সেবা পড়তেছে, যে কোটিপতি সেবা এখানে পড়াশোনা করতে হচ্ছে, তাহলে এখানে কিন্তু সম্পর্ক নেই। আর সম্পর্ক না থাকাটাই কিন্তু ভালো। তাহলে আমি অবশ্যই বুঝতে পারছি যে সম্পর্ক এইরকম টেস্টের ক্ষেত্রে, সকল টেস্টের ক্ষেত্রে যদি বলা হয় সম্পর্ক আছে কিনা, তুমি বরাবর বলে দিবা যে সম্পর্ক না থাকাটা ভালো। আর আমরা নাস্তি কল্পনায় সাধারণত পজিটিভটা ধরি, যেহেতু সম্পর্ক না থাকাটা ভালো, তাহলে আমরা এখানে লিখে নিব যে বাছাই প্রক্রিয়ার সাথে ছাত্রীর কোনো সম্পর্ক নেই। বাছাই প্রক্রিয়ার সাথে, বাছাই প্রক্রিয়ার সাথে ছাত্রীর সম্পর্ক নেই। এটা হচ্ছে নাস্তি কল্পনা। আর এরপরে আমরা বিকল্পন কল্পনা। HA লিখতে পারো, H1 লিখতে পারো। বাছাই প্রক্রিয়ার সাথে ছাত্রীর সম্পর্ক আছে। তাহলে আমরা নাস্তি কল্পনা লিখবো বাছাই প্রক্রিয়ার সাথে ছাত্রীর সম্পর্ক নেই। যে কোনো টেস্টের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে তোমরা সম্পর্ক নেইটা নাস্তি কল্পনা লিখবা, আর বিকল্পটা লিখবা নাস্তিক বিপরীত যেটা আছে, বাছাই প্রক্রিয়ার সাথে ছাত্রীর সম্পর্ক আছে। এরপরে যেহেতু আমাদের বলেই দিছে কাই বর্গ, না বললেও যেহেতু সম্পর্ক নির্দেশ করতে বলছে, গড় অথবা বেদাঙ্গ টেস্ট করতে বলে নাই, তাহলে কাই স্কয়ার টেস্টে আমরা লিখে নেব যে আমরা জানি কাই বর্গ, আমরা জানি কাই বর্গ কাই স্কয়ার সমান ও মাইনাস এর ই হোল স্কয়ার বাই ই। এটা হচ্ছে কাই বর্গের সূত্র। আমরা জানি কাই বর্গ কাই স্কয়ার সমান হচ্ছে ও মাইনাস এর হোল স্কয়ার বাই ই। এরপর লেখো যে এখন উপযুক্ত সারণী তৈরি করি। এখন কাই বর্গ নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। কাই বর্গ নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি। আমরা এখন উপযুক্ত সারণী তৈরি করে নিব। প্রথমত হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা, এরপরে হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা, আর হচ্ছে সূত্রটা। তাহলে আমি শুরুতে দেখে নিব। এইগুলো হচ্ছে যা আছে, যে চারটা তথ্য আছে এখানে, চারটা হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা। আমি এখানে লিখে নিব যে পর্যবেক্ষিত গণসংখ্যা, পর্যবেক্ষিত গণসংখ্যা বা নিরীক্ষিত গণসংখ্যা, এক কথাই পর্যবেক্ষিত গণসংখ্যা হচ্ছে ও অবজারভেশন, পর্যবেক্ষিত গণসংখ্যা। আর হচ্ছে এখানে দেখবে প্রত্যাশিত গণসংখ্যা, প্রত্যাশিত গণসংখ্যা ই এক্সপেকটেশন,
আর এই ফর্মুলা হচ্ছে RI ইন্টু CI বাই N, RI ইন্টু CI বাই N, এই হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যার সূত্র। আরেকটা বিষয় করবো, সেটা হচ্ছে এখানে যেটা লাগবে আমার ক্যালকুলেট করতে গেলে ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই, তো আমি লিখে নিব ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই। এটা এক কলামে করলে হয়, যদি কেউ চাও যে আমি ও মাইনাস ই হোল স্কয়ার দিয়ে পরের কলামে ই দিয়ে ভাগ করে দিব, এটাও হবে, অথবা একবার তুমি এভাবে লিখতে পারো। তাহলে পর্যায়বৃত্ত গণসংখ্যা আগে লিখবো আমরা। শুরুতে কত আছে 150, লিখে নিলাম 150। এরপরে আছে কত 300, এরপর আছে 50। এগুলো কিন্তু মোট, এগুলো যোগ করে পাইছি, টোটাল হচ্ছে 4টা, এই যে 4টা। তারপর হচ্ছে 50। তুমি যদি আগে পরে লেখো কোনো সমস্যা নেই, হ্যাঁ, যেভাবে খুশি লিখতে পারো। তারপর 200, আর মোটের জন্য একটা হবে। ওকে, খুব মনোযোগ দাও। এখন এই 150 প্রথমে দেখছো, আমি 150 যাব। এই 150 এর বিপরীতে আমি প্রত্যাশিত যখন বের করব, এখানে আর আই আর সি আই দ্বারা বুঝি আমরা। আর আই বলতে এখানে R1 R2 কে নির্দেশ করা হচ্ছে, CI দ্বারা C1 C2 কে নির্দেশ করা হচ্ছে, আর হচ্ছে N হচ্ছে এখানে মোট সংখ্যা যেটা। তাহলে আমি খুঁজবো 150 এর বিপরীতে আর কত আছে, R1 আছে, আর 150 এর বিপরীতে C আছে C1 N। তাহলে R1 কত 450 ইন্টু C1 200, আর ভাগ করে দিব N দিয়ে, N কত 700, ব্যাস। তারপরটা যাও, এখানে আছে 300, তুমি যা লেখছো এখানে, হ্যাঁ, যদি 50 টাকা তাহলে 50 আগে খুঁজবা, 50 এর বিপরীতে 300 এর বিপরীতে আছে কি এখানে R1 ইন্টু C2, ভাগ করে দিবে N দিয়ে। তাহলে R1 কত 450, আর C2 হচ্ছে R1 450 আর C2 হচ্ছে 500, ভাগ করে দিব 700 দিয়ে। তারপরে যে 50-এ, এই হচ্ছে 50, এই 50 বিপরীতে হচ্ছে R2 আর C1, তাহলে এখানে R2 ইন্টু C1 ভাগ করবে N দিয়ে। তাহলে R2 কত 250, আর C1 হচ্ছে 200, ভাগ করবো 700 দিয়ে। তারপরে এই যে 200, এই 200 এর বিপরীতে আছে R2 C2, N দিয়ে ভাগ করব, R2 250, আর C2 হচ্ছে 500, ভাগ করব 700 দিয়ে। এখন তুমি হিসেব করে দেখো কত আসে মান। প্রথমে 450 ইন্টু 200 ভাগ করব 700 দিয়ে, তাহলে আমার মানটা আসছে 128.57, 128.57। তারপরে দেখো 450 500 ভাগ 700, 321.43, 4 2 8 তো, তার 4 লিখতে পারি, 321.43। তারপরে দেখো 250 ইন্টু 200 ভাগ 700, 71.43। তারপর 250 500 ভাগ 700, 178.57। ঠিক আছে। ওকে, এখন যে কাজটা করবো আমরা, ঠিক আছে, ও মাইনাস হোল স্কোয়ার, তো ও থেকে আমি ই বাদ দিব, স্কোয়ার করব।
তো 150 থেকে বাদ দিব 128.57 বাদ দিলাম, স্কোয়ার করব, স্কোয়ার করলাম, ভাগ করব 128.57 দিয়ে, তাহলে 3.57, এটা একটা মান। তারপর 300 বিয়োগ করব 321.43 বিয়োগ করলাম, স্কোয়ার করলাম, ভাগ করব 321.43, 1.43, 4 2 8 আর কি, তাহলে 4 3 লিখতে পারি। এখানে দেখো 50 বিয়োগ 71.43 স্কোয়ার করব, ভাগ করব 1.43 দিয়ে, 6.43, 6.43। আবার একটু দেখি, 50 বিয়োগ 71.43 স্কোয়ার ভাগ 43। ওকে, তারপরে দেখো এখানে আছে 200 বিয়োগ 178.57 স্কোয়ার ভাগ 178.57, 2.57। এখন সামেশন করে দিবা, ও মাইনাস ই তার ফোর স্কোয়ার বাই ই, যদি সামেশন করো তাহলে 3.57, 1.43, 6.43, 2.57, 14। ঠিক আছে, 14 চলে আসছে। তা আমরা লিখতে পারি অতএব কাই বর্গ কাই স্কয়ার সমান 14। তাহলে আমরা 14 পেয়েছি কাই বর্গ কাই স্কয়ার সমান। ঠিক আছে, আচ্ছা এবার এখানে স্বাধীনতার মাত্রা 1 বলে দিছি, আমি স্বাধীনতার মাত্রা বের করে নেই, যে ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা ডিএফ ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা হচ্ছে, সারি ছিল 2টা আর1 আর2, কলাম ছিল 2টা। যদি সারি এবং কলামে মান থাকে, সারিতে চলক থাকে এবং কলামে চলক থাকে, তো সারির সংখ্যা থেকে কলামের সংখ্যা গুণ, সারির সংখ্যা থেকে 1 বাদ দিবা, আর কলামের সংখ্যা 1 বাদ দিবা, গুণ করে নিবা। সারি 2টা ছিল, সারি ছিল আর1 আর আর2, তাহলে টোটাল কয়টা? 2টা, 1 বাদ, আবার কলামে ছিল 2টা, সি1 সি2 2টা, 1 বাদ। তাহলে এখানে 2 - 1, 2 - 1, তাহলে 1 × 1 = 1। তাহলে আমি এখন 5% সঞ্চয় মাত্রা বলছে, তাহলে সঞ্চয় মাত্রা হচ্ছে 5%, সঞ্চয় মাত্রা 5%, আর হচ্ছে স্বাধীনতা মাত্রা হচ্ছে 1। তো আমরা এখন লিখতে পারি যে 5% সঞ্চয় মাত্রায়, এবং এটা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি আমরা, হ্যাঁ আমরা তো কমপ্লিট করে ফেললাম সিদ্ধান্ত। 5% সঞ্চয় মাত্রায় এবং 1 স্বাধীনতার মাত্রায় কাই স্কয়ার এর টেবিল মান, টেবিল মান বা তাত্ত্বিক মান, এক কথায় টেবিল মান 3.84 বা 841 লিখতে পারি আমরা। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, এই অঙ্কে তাত্ত্বিক মানটা দিয়ে দিছি, যদি তাত্ত্বিক মান না দেয় তাহলে তো আমাদের খুঁজে বের করতে হবে। ওই যে দেখো, এটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট, ঠিক আছে, কাই স্কয়ার মান, তাত্ত্বিক মান। এখানে হচ্ছে স্বাধীনতা মাত্র 1 আর 5%, 5% বলতে আমরা 0.05 বুঝি। তাহলে এই যে একদম 1, দেখো এটা 1 স্বাধীনতা মাত্রা, এই 1 বরাবর 5% আসবা, 1 বরাবর 5%, 5% মানে 0.05। তাহলে প্রথমটা হচ্ছে 0.01, এটা 1%, পরেরটা 5%, পরেরটা 10%, 0.01 হচ্ছে 1%, 0.05 হচ্ছে 5%, 0.10 হচ্ছে 10%। তাহলে 1 বরাবর 5% যাবা, তাহলে 1 বরাবর যদি 5% যাই, 3.841,
8 4 বা 8 4 1 দিতে পারি আমরা। এখন তো এখানে যদি দিয়ে দিছি 8 4 দিছি 8 4 দিব, যদি না দিই তাহলে 8 4 1 দিয়ে দিও। 3.84 5% সঞ্চয় মাত্রা এবং 1 সাথে মাত্রা কাই স্কয়ারের টেবিল মান 3.84। এক্ষেত্রে কাই স্কয়ারের নির্ণীত মান, এক্ষেত্রে কাই বর্গ এর কাই বর্গের মান নির্ণীত মান 14। আমরা নির্ণয় যেটা করছি সেটা কত পাইছি? 14 পাইছি। নির্ণীত মান 14, যা টেবিল মান হতে বড়। সুতরাং নাস্তি কল্পনা গ্রহণযোগ্য নয়। নাস্তি কল্পনা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ নাস্তি কল্পনা তুমি লিখছিলা যে বাসের প্রক্রিয়ার সাথে ছাত্রীর সম্পর্ক নেই, বাসের প্রক্রিয়ার সাথে ছাত্রীর সম্পর্ক নেই, এটা তুমি নাস্তি কল্পনা লিখছিল। তাহলে নাস্তি কল্পনা গ্রহণযোগ্য নয় যেহেতু, তাহলে বিকল্পনা গ্রহণযোগ্য। তাহলে বাসের প্রক্রিয়া ছাত্রীর সম্পর্ক আছে, এটা তুমি বিকল্পনা লিখছিলা। গ্রহণযোগ্য নয় এই পর্যন্ত রাখতে পারো। আর যদি চাও অর্থাৎ লিখে নিতে পারো যে বাসাই প্রক্রিয়ার সাথে ছাত্রীর সম্পর্ক আছে। তুমি বিকল্পনা যেটা লিখছো, নাস্তি গ্রহণযোগ্য তো নয়, বিকল্পনা যেটা লিখছো ওটা লিখে নিতে পারো যে অর্থাৎ বাসাই প্রক্রিয়ার সাথে ছাত্রীর সম্পর্ক আছে। আরেকটা জিনিস বলে রাখি, টেবিল মান যেটা দেওয়া আছে পরিসংখ্যান বিদ্যুৎ যে মানটা দিয়ে দিছে, তার টেবিল বা তাত্ত্বিক মান যেগুলো আদর্শ মান, এই মান থেকে কখনোই আমাদের মানটা বড় হয় গ্রহণযোগ্য হবে না, আমাদের নির্ণীত মানটা ছোট হতে হয়। আমি মজা করে বলি যে মানগুলো দেওয়া আছে আদর্শ মান পরিসংখ্যান বিদ্যুৎ দিছে, আমরা যদি অঙ্ক করার মধ্যে বড় মান বের করবি তাদেরকে অবাক করে ফেলি, হ্যাঁ ব্যাধ হয়ে গেল, আমাদেরটা গ্রহণযোগ্য হবে না, আমাদের মানটা তাদের মধ্যে ছোট হবে, তাহলে গ্রহণযোগ্য হবে। তাহলে তো গ্রহণযোগ্য হলে কি হবে? নাস্তিকটা গ্রহণযোগ্য হবে। তো আমাদের মানটা ছোট হলে নাস্তিক গ্রহণযোগ্য হবে, যদি ছোট না হয় বড় হয় তাহলে নাস্তিক গ্রহণযোগ্য হবে না। সকল টেস্টে, সেটা হোক টি টেস্ট হোক, জ্যাট টেস্ট হোক, অ্যাপ টেস্ট হোক, কাই স্কয়ার টেস্ট, সকল টেস্টে তো আমরা এটা লিখে নেব যে 5% সঞ্চয় মাত্রা এবং 1 সাথে মাত্রা কাই স্কয়ারের টেবিল মান 3.841 অথবা 84 যেটা দিয়ে দিছে, এক্ষেত্রে কাই স্কয়ার নির্ণীত মান 14, যা টেবিল মান হতে বড়। সুতরাং নাস্তিক গ্রহণযোগ্য নয়। আর নাস্তিক গ্রহণযোগ্য নয় মানে হচ্ছে বাসের প্রক্রিয়ার সাথে ছাত্রীর সম্পর্ক আছে। আর এই মানটা যদি না দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে এই ছক থেকে বের করে নিবা। এই ধরনের শীট বইয়ের পিছনে পাবা, তোমরা ফটোকপি নিতে পারো, অথবা আমার কাছে মানে শীটের পিডিএফ আছে, তোমরা যদি লাগে পিডিএফ চাইতে পারো, আমি পিডিএফ দিতে পারি। ডিপার্টমেন্ট স্যারের স্বাক্ষর দিয়ে এই শীটটা পরীক্ষা করে নিয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আপনার ক্লাস যদি ভালো লাগে, যদি বন্ধু বান্ধব সবার একবার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।